ভয়েস চেঞ্জের মোট 3টে ক্লাস হবে, আজকে, তারপরের দিন আরেকটা, তারপরের দিন আরেকটা। আজকের ক্লাসে আমি ফার্স্ট রিভিশনটা করব এবং তার সাথে 10টা সেন্টেন্স যেটা তোমাদেরকে দিয়েছিলাম একটু আগে করতে, ওই 10টা সেন্টেন্স মিলিয়ে দেবো, কি হলো কেন হলো সব বুঝিয়ে দেবো। বোঝা গেল? পরের সপ্তাহে বাড়ির কাজ কি থাকবে? পরবর্তী 35টা সেন্টেন্স, ওই 35টা সেন্টেন্স তোমরা বাড়ি থেকে করে নিয়ে আসবে খাতায়, এই জেরক্সের মধ্যে না কিন্তু। তোমরাও ঠিক তাই, অনলাইন ক্লাস যারা করছো তোমরাও ঠিক ওই 35টা সেন্টেন্স খাতায় করে ফেলবে। পরের সপ্তাহে যখন ওদেরকে মেলানো হবে তোমাদেরকেও মিলিয়ে দেওয়া হবে। 35টা হয়ে গেল, তারপরের সপ্তাহে আবার 35টা দেওয়া হবে। এইভাবে 3টে ক্লাসে ভয়েস চেঞ্জ আমাদের একদম ফার্স্ট রিভিশন এবং কমপ্লিট প্র্যাকটিস হয়ে যাবে, যাতে আমাদের একদম স্কুল স্তরে ভয়েস চেঞ্জ নিয়ে কোনো ডাউট না থাকে, কলেজ স্তরেও মানে কলেজের স্তরেও নয়, আর সরকারি চাকরির পরীক্ষায় ভয়েস চেঞ্জ আসে তখন তো সেটা জল ভাত লাগবে। আমাদের স্কুলের স্তরের থেকে সরকারি চাকরির ভয়েস চেঞ্জ অনেক বেশি সোজা, তো তখন যাতে নতুন করে না শিখতে হয় তাই এখন ভালো করে শিখে নিই। ঠিক আছে, নাও তাহলে শুরু করছি ক্লাস। আমি কিন্তু ফার্স্ট বোঝাবো এবং আমি সংক্ষিপ্ত নোটস বানিয়েছি, এটা কোনো ডিটেলস নেই, সব কিছু সংক্ষিপ্ত রয়েছে। দেখো, আচ্ছা, ভয়েস চেঞ্জ আমরা নর্মালি জানি ভয়েস চেঞ্জ প্রধানত দু প্রকার, একটা হচ্ছে অ্যাক্টিভ, একটা প্যাসিভ। মানে আমরা নর্মালি সেন্টেন্সকে যেটা দেখতে পাই, সেন্টেন্স কিন্তু ভয়েসের মধ্যেই থাকে, আমরা যে সমস্ত সেন্টেন্স দেখতে পাই সেটা দুটো ভাগে ভাগ, একটা অ্যাক্টিভ, একটা প্যাসিভ। এবার আমরা একটু জেনে নিই অ্যাক্টিভটা কি। আমরা জানি তো অ্যাক্টিভ হচ্ছে কি, দেখো এখানে কি লেখা আছে, অ্যাক্টিভ ভয়েসের অবজেক্টিভ প্যাসিভে সাবজেক্ট হবে। ঠিক আছে, অ্যাক্টিভ ভয়েসের অবজেক্টিভ প্যাসিভে সাবজেক্ট হবে। এই ধরনের জিনিস জটিল যদি লাগে অত বোঝার দরকার নেই। নর্মালি কি বলতে চাইছে, আমরা ভয়েস চেঞ্জে কি করি, অ্যাক্টিভ ভয়েসে যে সাবজেক্ট আছে সে লাস্টে চলে যায়, আর যে অবজেক্ট আছে সে প্রথমে চলে আসে, এটাই এখানে বলা হচ্ছে 1 নম্বরে। আর 2 নম্বরে কি বলা হচ্ছে, টেন্স এবং সাবজেক্ট অনুযায়ী সঠিক অক্সিলারি ভার্ব বসাতে হবে। ভয়েস চেঞ্জ মানে একটা অক্সিলারি ভার্ব বা হেল্পিং ভার্ব বসাতে হবে, তারপরে কি করতে হবে, ভার্বের থার্ড ফর্ম বসাতে হবে। আচ্ছা, অক্সিলারি ভার্বের মধ্যে কি কি আসে, অ্যাম ইজ আর আসে, ওয়াজ ওয়্যার আসে, এগুলো অক্সিলারি ভার্বের মধ্যে পড়ে। তারপর কি হবে, ভার্বের থার্ড ফর্ম। মনে পড়ছে তো সব জিনিসগুলো? তাহলে প্রথমে আমরা সাবজেক্টকে লাস্টে নিয়ে যাব, অবজেক্ট প্রথমে চলে আসবে, তারপরে কি হবে, তারপর টেন্স অনুযায়ী আমরা অক্সিলারি ভার্বগুলো বসাবো, টেন্স এবং সাবজেক্ট অনুযায়ী যার সাথে যেটা বসে, তারপরে ভার্বের থার্ড ফর্ম যেটাকে বলে পাস্ট পার্টিসিপেল, তারপরে বাই বসে, সব সেন্টেন্সে বাই বসে না আমরা জানি, তাই তো, কিছু ক্ষেত্রে টু বসে, তো সেগুলো ভ্যারাইটিস রয়েছে, বেশিরভাগ ক্ষেত্রে আমরা বাইকে দেখতে পাই, তাই তো। তাহলে 4 নম্বর হয়ে গেল। আমি কিন্তু ফার্স্ট রিভিশন করছি, যারা ভয়েস চেঞ্জ সম্বন্ধে বিন্দুমাত্র যাদের ধারণা রয়েছে, যারা আগের ক্লাস করেছে তাদের জন্য এই ক্লাসটা, আর যাদের বেসিক কিচ্ছু ধারণা নেই, জানেই না ভয়েস চেঞ্জ কি, তারা আগে ওই ক্লাসটা করবে, তারপর এই ক্লাসে আসবে। এটা কিন্তু অ্যাডভান্স স্তরে ফার্স্ট রিভিশন। আচ্ছা, অ্যাক্টিভ ভয়েসের সাবজেক্টিভ প্যাসিভে অবজেক্ট হয়ে যাবে, যেটা আমি বললাম, সাবজেক্ট হয়ে যাবে অবজেক্ট, অবজেক্ট হয়ে যাবে সাবজেক্ট। এবার টেন্স অনুযায়ী পরিবর্তন, খুব দারুণভাবে নোটসটা বানিয়েছি, এই নোটসটাই তোমাদের এখন কাজে লাগবে। ওই পুরনো যেটা তোমরা ডিটেলস ঢুকেছো ওটা এখন আর প্রয়োজন হবে না, কারণ তোমরা শিখে গেছো তো, এখন এটাই কাজে লাগবে। এই জেরক্স, এই নোটসটা যেন না হারায়, সবাইকে বলছি। দেখো, প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্সে যদি থাকে, তুমি ভয়েস চেঞ্জের সময় কি করবে, প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স মানে মাথায় কি আসবে, ভার্বের ফার্স্ট ফর্ম অথবা ভার্বের ফার্স্ট ফর্মের সাথে এস বাই এস। তখন আমরা কি করব, এম অথবা ইজ অথবা আর, তারপর ভার্বের থার্ড ফর্ম। বুঝতে পারছি? এগুলো বোঝার কিছু নেই, এগুলো আমরা সব জানি স্যার, তাই তো। আচ্ছা, একটা এক্সাম্পলের মধ্যে দিয়ে বোঝো, হি রাইটস আ লেটার, তাহলে এখানে কি ছিল, রাইটস, এই রাইটসটা দেখে বুঝে গেলাম এটা প্রেজেন্ট ইনডিফিনাইট। তাহলে আমরা কি করব, ইজ রিটেন, আমাদের কি করতে হলো, অক্সিলারি ভার্ব বসাতে হলো, তারপরে ভার্বের থার্ড ফর্ম, এটাকে থার্ড ফর্ম করে দিলাম রিটেন, আর এটা চলে আসলো প্রথমে, আর এটা চলে গেল লাস্টে, তার আগে বাই আসলো, হি এর অবজেক্টিভ ফর্ম কি হয় সেটাই বসবে, সাবজেক্টিভ ফর্ম বসবে না। এখানে যেন এটা কেউ না ভুল করে, বাই দিয়ে হি বসিয়ে দিলাম, কারণ হি শুরুতে হলে মানে ভার্বের আগে হি, ভার্বের পরে হয়ে গেলে সেটা হিম। বুঝতে পারছি আমরা? আচ্ছা, তা এটা বুঝে গেলাম, তাহলে এটা আমাদের প্রেজেন্ট ইনডিফিনাইট হয়ে গেল। তাহলে পরপর আমরা সব এখানে ফার্স্ট রিভিশন, সত্যি বলছি, মানে আমিও ক্লাস 8, 9, 10 এরকম নোটস পাইনি, যদি পেতাম আমার ভয়েস চেঞ্জ আরও অনেক আগে অনেক বেশি স্ট্রং হয়ে যেত। আমি এটাকে যেভাবে বানিয়েছি একদম ভালো করে বুঝে নাও, প্রেজেন্ট ইনডিফিনাইট, তারপর পাস্ট ইনডিফিনাইট, তারপর ফিউচার ইনডিফিনাইট। আগে আমরা ইনডিফিনাইটগুলো কমপ্লিট করি। পাস্ট ইনডিফিনাইটে কি করতে হবে, ওয়াজ ওয়্যার ভার্বের
থার্ড ফর্ম। ওটা অ্যাম ইজ আর ভার্বের থার্ড ফর্ম, এটা ওয়াজ ওয়ার ভার্বের থার্ড ফর্ম। কি করে বুঝবো পাস্ট ইনডিফিনাইটে রয়েছে ভার্বের সেকেন্ড ফর্ম, সেটাই তো পাস্ট ইনডিফিনাইট। তাহলে আমাদের কি করতে হবে, ওয়াজ ওয়ার ভার্বের থার্ড ফর্ম। সাবজেক্ট অনুযায়ী, সাবজেক্ট সিঙ্গুলার হলে ওয়াজ, আর যদি প্লুরাল হয় তাহলে ওয়ার, তারপর ভার্বের থার্ড ফর্ম। আর এই দুটো তার বলার কিছু নেই, বুঝতে পারছি সবাই। তারপর ফিউচার ইনডিফিনাইট, এই যে ফিউচার ইনডিফিনাইট একই রকম। ইনডিফিনাইট কি করে স্যার বুঝবো, শ্যাল উইল ভার্বের ফার্স্ট ফর্ম, এটাই হচ্ছে ফিউচার ইনডিফিনাইট। আমাদের কি করতে হবে, শ্যাল বি অথবা উইল বি ভার্বের থার্ড ফর্ম। তাহলে আমাদের এ লেটার চলে আসবে প্রথমে, আর হিটা লাস্টে গিয়ে হয়ে যাবে বাই হিম। আর এখানে উইল আর রাইটের মধ্যে কি চলে আসবে, বি আসবে, রাইটটা হয়ে যাবে রিটেন। সিম্পল। শ্যাল উইল ভার্বের ফার্স্ট ফর্ম, চেঞ্জ যখন হবে শ্যাল উইল বি ভার্বের থার্ড ফর্ম। তাহলে এখানে এসে কিন্তু আমাদের কি কমপ্লিট হলো, তিনটে টেন্সের ইনডিফিনাইট কমপ্লিট হয়ে গেল। সবার তাহলে মাথায় পরিষ্কার, আমারও পরিষ্কার হয়ে গেছে। প্রেজেন্ট ইনডিফিনাইট অ্যাম ইজ আর ভার্বের থার্ড ফর্ম, পাস্ট ইনডিফিনাইট ওয়াজ ওয়ার ভার্বের থার্ড ফর্ম, ফিউচার ইনডিফিনাইট শ্যাল বি উইল বি ভার্বের থার্ড ফর্ম। ভেরি গুড, এই তো সবার রেসপন্স পাচ্ছি। আচ্ছা, এবার আমরা কন্টিনিউয়াস টেন্স করব। এই নোটসটা আমি যেভাবে দিয়েছি আগের ডিটেলসে কিন্তু এরকম ছিল না, তাই না? ওটার ডিটেলসের জন্য ওটা ঠিকঠাক ছিল। ফার্স্ট রিভিশন ঠিক এভাবেই আমরা করব। এবার কন্টিনিউয়াস, তাহলে কন্টিনিউয়াস প্রথম কোনটা চলে আসবে? এবার এখানে আমি আলাদা আলাদা কন্টিনিউয়াস করিনি। কন্টিনিউয়াস কোন কোন ক্ষেত্রে হয়, প্রেজেন্ট পাস্ট, ফিউচারের ক্ষেত্রেও হয়। আমরা প্রেজেন্ট আর পাস্টকে একটা আগে ফরম্যাটের মধ্যে এনেছি। প্রেজেন্টের ক্ষেত্রে অ্যাম ইজ আর বিং ভার্বের থার্ড ফর্ম, পাস্টের ক্ষেত্রে ওয়াজ ওয়ার বিং ভার্বের থার্ড ফর্ম। কম্প্যারিজন করে পড়ো, গোলাবে না, একদম তাড়াতাড়ি রেডি হবে। তাহলে কন্টিনিউয়াস মানে অ্যাম ইজ আর ভার্বের আইএনজি থাকবে অথবা ওয়াজ ওয়ার ভার্বের আইএনজি থাকবে। যখন চেঞ্জ করব তখন কি হবে, বিং আসবে, ভার্বের থার্ড ফর্ম হয়ে যাবে। বোঝা গেল? এক্সাম্পল দেখি, এখানে কি আছে আর, এখানে কি আছে প্লেইং। তাহলে এখানে আমরা কি করব, বিং আর প্লেটা কি হয়ে যাবে প্লেইড। যেহেতু ফুটবল প্রথমে এসছে, ফুটবল তো সিঙ্গুলার, তাহলে ইজ বসবে। এখানে অনেকেই ভুল করে, তাহলে এই আরটাকে এখানে বসিয়ে দেয়, এটা আমরা করব না। আমরা দেটাকে তো লাস্টে নিয়ে গেছি, দেম হয়ে গেছে, আর ফুটবলটাকে প্রথমে নিয়ে এসেছি। তাহলে ফুটবল যদি সিঙ্গুলার হয় আমরা আর কেন বসাবো, ইজ বসাবো। আর আইএনজির জন্য বিং, আর এটার থার্ড ফর্ম হচ্ছে প্লেইড। তারপরে দেখো, এটা হচ্ছে সাবজেক্ট, এটা হচ্ছে অবজেক্ট। তাহলে অবজেক্ট প্রথমে চলে আসলো, সাবজেক্ট বাই দিয়ে লাস্টে চলে গেল, সি থাকলে হার হয়। এইটুকুর পরিবর্তন। কি পরিবর্তন হলো, এটা যদি সিঙ্গুলার তাই ওয়াজ, তারপরে বিং, তারপর ভার্বের থার্ড ফর্ম। বুঝতে পেরেছি এটুকু? এবার পারফেক্ট টেন্স আসবো। পারফেক্টে কি কি পাবো, প্রেজেন্ট পারফেক্ট, পাস্ট পারফেক্ট। আমাদের ভয়েস চেঞ্জ যে সেন্টেন্সে হয় আমি সেইগুলো আনছি, দুটো, প্রেজেন্ট আর পাস্ট। প্রেজেন্ট পারফেক্ট কি করে বুঝবো স্যার, হ্যাভ হ্যাজ ভার্বের থার্ড ফর্ম, পাস্ট পারফেক্ট হ্যাড ভার্বের থার্ড ফর্ম। ভয়েস চেঞ্জ করব, শুধু বিনটাকে নিয়ে আসবো, আর কিচ্ছু না, তাই তো? যদি প্রেজেন্ট পারফেক্টে করতে হয় হ্যাভ হ্যাজ বিন ভার্বের থার্ড ফর্ম, যদি পাস্ট পারফেক্ট করতে হয় হ্যাড বিন ভার্বের থার্ড ফর্ম। সেন্টেন্স দেখি, আই হ্যাভ ফিনিশড দ্য ওয়ার্ক। আই হচ্ছে সাবজেক্ট, দ্য ওয়ার্ক হচ্ছে অবজেক্ট। দ্য ওয়ার্ক প্রথমে চলে আসলো, আইটা লাস্টে গিয়ে বাই মি হয়ে গেল। আচ্ছা, এবার হ্যাভ ভার্বের থার্ড ফর্ম আছে, দ্য ওয়ার্ক তো সিঙ্গুলার, সিঙ্গুলার হলে আমরা হ্যাভ বসাবো, বসাবো না, কি বসাবো, হ্যাজ। তারপরে কাকে আনবো, বিন, তারপরে ফিনিশড। হ্যাভ হ্যাজের সাথে সবসময় ভার্বের থার্ড ফর্ম তো থাকেই, তো এখানে আর কিছু করার দরকারই নেই। শুধু মাঝখানে একটু স্পেস খালি করব, BEEN বিনকে বসিয়ে দেবো। শুধু বুঝতে হবে কোন টেন্স, এই যে হ্যাভ দেখে বুঝে গেলাম প্রেজেন্ট টেন্স, তাহলে বিন ভার্বের থার্ড ফর্ম। আর এখানে যদি হ্যাড থাকে তাহলে পাস্ট টেন্স, সেখানেও তাই বিন ভার্বের থার্ড ফর্ম। আচ্ছা, আরেকটা দেখো, দে হ্যাড ওন দ্য ম্যাচ। তাহলে দ্য ম্যাচ প্রথমে, দেটা লাস্টে গিয়ে বাই দেম হয়ে গেল। আচ্ছা, এখানে হ্যাড আর ওনের মাঝখানে মানে কোনোভাবে একটু জায়গা করে নেবে বিন, ব্যাস, বাদ বাকি তো যা আছে তাই তো রয়েছে। আচ্ছা, তাহলে আমাদের টেন্স অনুযায়ী হয়ে গেল, ইনডিফিনাইট হয়ে গেছে, কন্টিনিউয়াস হয়ে গেছে, পারফেক্ট হয়ে গেছে। এই যে যে কটা টেন্স দেখালাম, এই কটা টেন্সেই ভয়েস চেঞ্জ হয়, বাদ বাকি তো আর কিচ্ছু প্রয়োজন নেই, এইটুকু ভালো করে বুঝলেই হবে।
এবার আমাদের কি জানতে হবে? মোডাল অক্সিলারি। মোডাল অক্সিলারি তো আমরা চিনি, কোনগুলো? এগুলো সব মোডাল অক্সিলারি। ক্যান, কুড, মে, মাইট, শ্যাল, শুড, উইল, উড, মাস্ট, অট টু, এগুলো সব হচ্ছে মোডাল অক্সিলারি। শুধু বি আনবো, তারপরে ভার্বের থার্ড ফর্ম, আর কিচ্ছু না। মোডাল ভার্বটা থাকবে, তারপরে বি, তারপর ভার্বের থার্ড ফর্ম। তোমাকে যখন প্রশ্নে দেবে মোডাল ভার্ব, তখন দেখবে তারপরে ভার্বের ফার্স্ট ফর্ম আছে। মোডাল ভার্বের পর ভার্বের সবসময় ফার্স্ট ফর্ম হয়, সেকেন্ড বা থার্ড ফর্ম হয় না। থার্ড ফর্ম কখন হয়? যদি তারপরে একটা বি আসে, তবেই থার্ড ফর্ম হয়, না হলে হয় না। তাহলে ইউ মাস্ট ডু ইট। ইউ সাবজেক্ট, ইট অবজেক্ট। তাহলে ইটকে প্রথমে আনলাম, ইউটা লাস্টে চলে গেল, তার আগে বাই বসালাম। আচ্ছা, এবার এখানে কি আছে? মাস্ট ডু। দেখো মাস্ট হচ্ছে মোডাল ভার্ব আর ডু হচ্ছে মেন ভার্ব, এখানে হয়ে গেল। তাহলে মাস্ট যেমন আছে তেমনই বসাবো, ডুটা হয়ে যাবে লাস্টে ডান, তার আগে বি বসবে, হয়ে গেল ভয়েস চেঞ্জ। যে কোনো বাচ্চাও পারবে এখন ভয়েস চেঞ্জ। ভয়েস চেঞ্জ কি ব্যাপার? আই ক্যান হেল্প ইউ, আই লাস্টে কি হয়ে গেল? বাই মি। ইউ প্রথমে চলে আসলো, আর ক্যান মোডাল ভার্ব, ক্যান যেমন আছে তেমনই বসলো, তারপরে বি, তারপর হেল্পের থার্ড ফর্ম হেল্পড। তাহলে আমাদের মোডাল অক্সিলারি ভার্বও হয়ে গেল। এটুকু বুঝেছি সবাই? আচ্ছা, এবার ইম্পারেটিভ সেন্টেন্স। ইম্পারেটিভ কোনগুলো? যেইগুলো ঠিক মাথা মুন্ডু ঠিকঠাক শুরুতে থাকে না, যেগুলো আদেশ সূচক হতে পারে, উপদেশ সূচক হতে পারে, অনুরোধ সূচক হতে পারে। মানে এই তিনটেই আমরা মেনলি বিশেষভাবে দেখতে পাই ইম্পারেটিভ সেন্টেন্সে, যে আমি আদেশ করলাম, অথবা জ্ঞানের কথা বললাম, অথবা দয়া করে করো অনুরোধ করলাম। কি করব আমরা? আমরা লেট আনবো ম্যাক্সিমাম ক্ষেত্রে। লেট, তারপরে অবজেক্ট, তারপরে বি, তারপর ভার্বের থার্ড ফর্ম। সেন্টেন্স দেখি, ওপেন দ্য ডোর। দেখো এখানে কোনো সাবজেক্ট আছে, ভার্ব থেকে দুম করে শুরু হয়ে গেল, তার মানে এটা ইম্পারেটিভ সেন্টেন্স। তাহলে এটা কিসের মধ্যে পড়ছে? আদেশ, উপদেশ না অনুরোধ? আদেশ ধরতে পারি, অনুরোধ ধরতে পারি, উপদেশ ধরতে পারি না। এবার অনুরোধটাও ঠিক বোঝা যাচ্ছে না, অনুরোধের জন্য আরেকটুখানি কি হতো, তাহলে এটাকে আদেশের মধ্যেই রাখতে পারি। তাহলে আমরা কি করবো? প্রথমে লেট বসাবো, তারপর অবজেক্ট খুঁজবো। এখানে কোন জিনিসটা নিয়ে কাজ করার কথা হচ্ছে? এখানে উইন্ডোটা নিয়ে কাজ করার কথা হচ্ছে, আর উইন্ডোর সাথে তো দা তো একাই এসছে, ঠিক আছে, অনেকটা আর কি পি এর মতো। তাহলে দা উইন্ডো বসিয়ে দেবো। তারপরে কি করব? বি, তারপরে ভার্বের থার্ড ফর্ম। ভার্ব কোনটা? ওপেন, শুরুতেই তো ভার্ব ছিল, এর থার্ড ফর্ম ওপেন হয়ে গেল। তারপরে দেখো, এবার যদি না বোধক বোঝায়, নিষেধ বোঝায়, নিষেধ না, তখন কি হবে? তখনও লেট, অবজেক্ট, বি, ভার্বের থার্ড ফর্ম, শুধু লেটের পরে নট আসবে, ব্যাস। ডু নট টেল এ লাই। তাহলে এখানে না করতে বলছে তো, তাই তো? তাহলে না হলে কি হবে? সেই একই ব্যাপার, লেট তো আসবেই, তারপরে শুধু নট আসবে। তারপর আমাদের অবজেক্ট কোনটা? এলাই, তারপরে বি, তারপরে টেলটা কি হয়ে যাবে? টোল্ড। ব্যাস হয়ে গেল। এবার যদি অনুরোধ বোঝায়, অনুরোধ করা, তাহলে এটা মুখস্থ করে রাখতে হবে আমাদের। ইউ আর রিকোয়েস্টেড টু, এই পুরো অংশটা আমাদের লিখতে হবে। ইউ আর রিকোয়েস্টেড টু, তারপরে মূল বাক্য যা ছিল তাই। যেমন সেন্টেন্স দেখি, প্লিজ কাম হেয়ার, এই প্লিজটা থেকে বুঝে গেছি এটা অনুরোধ, তাই তো? তাহলে আমরা কি লিখবো? ইউ আর রিকোয়েস্টেড টু। কোনটাকে রিপ্লেস করে আমরা ইউ আর রিকোয়েস্টেড টু লিখলাম? প্লিজ। এটার পরিবর্তে এটা লিখলাম, এটা লেখার দরকার নেই, বাদ বাকি এখানে যা আছে তাই বসাবো। তবে মাথায় কি রাখতে হবে? আমি কিন্তু এখানে টু বসিয়েছি, টিও টু, তাহলে তারপরে কিন্তু সবসময় ভার্বের ফার্স্ট ফর্ম হয়। তাই ভার্বের ফার্স্ট ফর্ম হয়, মানে ভার্বের ফার্স্ট ফর্ম হয়ে আছে কিনা দেখতে হবে, যদি না হয় সেটাকে করে নিতে হবে। ইনফিনিটিভ টু প্লাস ভার্বের ফার্স্ট ফর্ম। বুঝেছি এইটুকু? ইন্টারোগেটিভ সেন্টেন্স, প্রশ্নবোধক বাক্য। তাহলে প্রশ্নবোধক বাক্যে কি হয়? প্রশ্নবোধক বাক্যে শুধু অক্সিলারি ভার্বটিকে সামনে আনতে হবে, ব্যাস, আর কিচ্ছু না। কি করে বুঝছো প্রশ্নবোধক? দেখো জিজ্ঞাসা চিহ্ন রয়েছে, ডু ইউ সি দ্য মুন, তুমি কি মুন দেখেছো? প্রশ্ন, তাই তো? তাহলে আমরা কি করব? দেখো এখানেও তাই, তুমি সাবজেক্ট আর অবজেক্ট খোঁজো, অত ঝামেলায় যাওয়ার দরকার নেই। সাবজেক্ট হচ্ছে ইউ, আর অবজেক্ট হচ্ছে দা মুন। তাহলে ইউটা লাস্টে চলে যাবে, বাই ইউ হয়ে যাবে, আর মুনটা প্রথমে আসবে না, দ্বিতীয়তে আসবে, যেহেতু প্রশ্নবোধক বাক্য। ব্যাস এইটুকু সিম্পল ব্যাপার, আর কিচ্ছু না। ইউ এর স্থান হচ্ছে, এই অবজেক্টের স্থান হচ্ছে দ্বিতীয়তে, প্রথমে না। তাহলে প্রথমে কার জন্য রিজার্ভ থাকবে? অক্সিলারি ভার্বটার জন্য।
তাহলে এখানে কি ছিল ডিও, ডু সি। তাহলে এই ডুটা দেখে আমি একটা জিনিস বুঝতে পেরে গেছি, টেন্স। কোন টেন্স? প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স। ডু ডাজ দেখলে আমাদের মাথায় পরিষ্কার হয়ে যাবে প্রেজেন্ট ইনডিফিনাইট। প্রেজেন্ট ইনডিফিনাইট মানে তো অ্যাম ইজ আর ভার্বের থার্ড ফর্ম। তাহলে এখানে আমি অ্যাম ইজ আর এর মধ্যে কাকে বসাবো? কেন বসাবো? দা মুন সিঙ্গুলার, তাই তার জন্য ইজ। মানে এখানে যে বসবে সে ডিপেন্ড করছে এর ওপর। বোঝা গেল? যদি এখানে আই থাকতো তাহলে অ্যাম বসতো, যদি এখানে প্লুরাল থাকতো তাহলে আর বসতো। বোঝা গেল? তাহলে অবজেক্টের আগে হেল্পিং ভার্ব আর অবজেক্টের পরে মেইন ভার্বের থার্ড ফর্ম, ব্যাস এইটুকু পরিবর্তন। প্রশ্নবোধক বাক্যে বেশি পরীক্ষায় আসে, মানে উঁচু ক্লাসে মাধ্যমিক স্তরে। সেখানে কিন্তু একদম সিম্পল ভাবে আমরা বুঝবো, কোনো জটিলতায় যাবই না। আমি সাবজেক্ট খুঁজবো, অবজেক্ট খুঁজবো, সাবজেক্ট লাস্টে চলে যাবে, অবজেক্ট প্রথমে আসবে, অবজেক্টের আগে হেল্পিং ভার্ব, অবজেক্টের পরে ভার্বের থার্ড ফর্ম, ভার্বের থার্ড ফর্ম। আচ্ছা, এখানেও দেখো ডিড হি বাই আ পেন, এটা পাস্ট টেন্সে রয়েছে, আমি ডিডকে দেখে বুঝে গেলাম, তাই না? তাহলে আমাদের সাবজেক্ট হচ্ছে হি, লাস্টে গিয়ে হয়ে যাবে বাই হিম। আমাদের অবজেক্ট হচ্ছে এ পেন, তাহলে এ পেনটা প্রথমে না দ্বিতীয় স্থানে আসবে। এবার এর আগে হেল্পিং ভার্ব, এরপরে ভার্বের থার্ড ফর্ম। তাহলে বাই এর থার্ড ফর্ম কি? বট, হয়ে গেল। এবার এর আগে কাকে বসাবো? ডিডকে দেখে বুঝে গেছি ভার্বের সেকেন্ড ফর্ম। তাহলে পাস্ট টেন্স, পাস্ট টেন্স থাকলে কি হয়? ওয়াজ ওয়্যার ভার্বের থার্ড ফর্ম। তাহলে পেন সিঙ্গুলার, তাহলে এখানে কি বসবে? ওয়াজ। যদি প্লুরাল হতো তাহলে বসতো ওয়্যার। বুঝেছি সবাই? হু এবং হুমের নিয়ম, এটা তো আমরা দেখতে পাই, হু দিয়ে রয়েছে, হুম দিয়ে রয়েছে। আমরা কি করব? একদম সিম্পল ভাবে দেখো লেখা হয়েছে, যদি হু থাকে বাই হুম, আর যদি হুম থাকে হু হবে। এই জায়গাটা ভালো করে বুঝতে হবে, যদি হু থাকে বাই হুম দিয়ে শুরু হবে, আর যদি হুম থাকে তখন বলে তাহলে স্যার বাই হু থাকলে তাহলে বাই হু দিয়ে শুরু হবে না, বাই হু না, তখন হু দিয়ে শুরু হবে। জাস্ট এইটুকু মাথায় রাখবো। সেন্টেন্স দেখি, হু ব্রোক দ্য গ্লাস, কি দিয়ে শুরু? হু, তাহলে হু এর জন্য কাকে বসাবো? বাই হুম। ব্রোক এটা ভার্বের সেকেন্ড ফর্ম, ভার্বের সেকেন্ড ফর্ম থাকলে কি হয়? ওয়াজ ওয়্যার ভার্বের থার্ড ফর্ম। বাই হুম বসালে এটা সবসময় সিঙ্গুলার ধরতে হবে। বুঝা গেল? তো তার জন্য আমি তাহলে কি বসাবো? ওয়াজ। আমাদের অবজেক্টটা কি? দা গ্লাস, অবজেক্ট বসিয়ে দেবো, তারপর ভার্বের থার্ড ফর্ম। ব্রোকের থার্ড ফর্ম কি? ব্রোকেন। লাস্টে জিজ্ঞাসা চিহ্ন না দিলে আবার কাটা হয়ে যাবে, যেহেতু প্রশ্নবোধক। বুঝতে পেরেছি? আচ্ছা, এবার যদি হুম দিয়ে থাকে তাহলে কি হবে? হুম দিয়ে থাকলে হু হবে, হলো। তারপর আমাদের ভার্ব বসাতে হবে। আমরা ডু দেখে বুঝে গেছি কোন টেন্স? প্রেজেন্ট ইনডিফিনাইট। তাহলে কাকে আনবো? অ্যাম ইজ আর ভার্বের থার্ড ফর্ম। তাহলে হুকেও সিঙ্গুলার ধরতে হবে, তাই তার জন্য কি বসবে? ইজ। দেখো হু, হু আর ইউ, তুমি, তোমাকে বলা আছে, সিঙ্গেল তো, ইজ হলো। তারপর আমরা কি করব? এই ক্ষেত্রে আগেরটার ক্ষেত্রে দেখো আমরা অবজেক্টকে নিয়ে চলে এসেছিলাম, এখানে অবজেক্টকে আনলে হবে না, এখানে ভার্বের থার্ড ফর্মটাকেই বসাতে হবে। তাহলে হু ইজ ওয়ান্টেড, ওয়ান্ট আছে না, ওয়ানটা কি হয়ে যাবে? ওয়ান্টেড, তারপরে বাই, তারপরে ইউটা লাস্টে চলে যাবে। ইউটা কি ছিল বলো তো? হুম ডু ইউ ওয়ান্ট, এখানে ইউটা হচ্ছে তুমি কি চাও, তাহলে তোমাকে এই তুমি কথাটা তারপর লাস্টে চলে যাবে। কোয়াসি প্যাসিভ, এটা কি জিনিস? দেখে মনে হয় অ্যাক্টিভে কিন্তু আছে প্যাসিভে, এটাকে বলে কোয়াসি প্যাসিভ। দেখো হানি টেস্ট সুইট, মানে হানির টেস্টটা কেমন? মিষ্টি। এটা দেখে তোমার মনে হচ্ছে এটা অ্যাক্টিভে রয়েছে, যে হানি টেস্ট, হানি শুরুতে রয়েছে, দেখে মনে হচ্ছে না অ্যাক্টিভে, কিন্তু এটা আদতে এটা প্যাসিভে রয়েছে। হানি কখন সুইট হয়? যখন তাকে টেস্ট করা হয়। হানি কি নিজে থরি কোনো কাজ করছে? হানির টেস্টটা তো মিষ্টি। এক্ষেত্রে আমরা কি করব? আমরা তখন এটাকে প্যাসিভে করব। তখন এই হানিটাকে তোমরা কখনো এটা ভেবো না হানি সাবজেক্ট, তাহলে এই লাস্টে চলে যাবে। হানি নিজে সাবজেক্ট নয়, হানি নিজে অবজেক্ট। তাই এ যদি অবজেক্ট হয় তাহলে আমরা প্রথমেই বসাবো। আর টেস্টস ভার্বের ফার্স্ট ফর্মের সাথে এস বা ইএস, তাই তো? তাহলে আমাদের কি আনতে হবে? অ্যামিজার ভার্বের থার্ড ফর্ম। হানিকে তো গোনা যাবে না, গোনা যাবে? যদি না গোনা যায়, আনকাউন্টেবল নাউন যদি হয়ে যায় তাহলে সেটা সিঙ্গুলার। তাহলে সিঙ্গুলার হলে কি বসাবো? ইজ। আচ্ছা, তারপরে সুইট হোয়েন ইট ইজ টেস্টেড, এরকম ফ্রেজগুলো মনে রাখতে হবে। এগুলো যখন এরকম টাইপের কিছু দেবে, এটা মিষ্টি, এটা তেতো, এটা ভালো, কখন বুঝবে এগুলো?
এটার গন্ধ ভালো। এটার গন্ধ কখন ভালো আমার মনে হবে? যখন আমি গন্ধটা শুকবো। এটা খেতে ভালো কখন? যখন এটা আমি টেস্ট করব। বুঝা গেল? তাই এই ধরনের সেন্টেন্স আমাদের এরকম করতে হবে, হোয়েন ইট ইজ টেস্টেড। যেহেতু টেস্টের বিষয় চলে আসছে, এই ফ্রেজটা পুরো মনে রাখতে হবে। রাইস সেলস চিপ, মানে রাইস কম দামে বিক্রি হচ্ছে, তাই তো? তাহলে রাইস যেমন আছে বসাবো, রাইসকে গোনা যায় না, ইজ। তারপরে চিপ, এখানে যেমন ছিল না সুইট, এখানে তেমন চিপ আছে, চিপ। কখন চিপ বুঝবো? যখন এটা বিক্রি করা হবে তখনই তো বুঝবো এটা চিপ। এটা কম দামি না বেশি দামি কখন বুঝবো? যখন বিক্রি হবে। তাহলে আমরা লিখবো হোয়েন ইট ইজ সোল্ড। তাহলে এই যে ইজের পরে এখানে কিন্তু ভার্বের থার্ড ফর্ম, এখানেও দেখো ইজের পরে কিন্তু ভার্বের থার্ড ফর্ম। আর এখানে ইজি বসবে, কারণ ইট আছে, ইট তো সিঙ্গুলার। এখানেও ইট আছে, ইট তো সিঙ্গুলার। আর এখানে প্রেজেন্ট টেন্সই হবে, কারণ এগুলো সবসময় প্রেজেন্ট টেন্সের জিনিস, কারণ এগুলো চিরসত্য ঘটনা, এটা চির ব্যাপার, সব সময় এটা এরকম। আচ্ছা, প্রোনাউন চেঞ্জ। আচ্ছা, এবার এটা তো আমরা একদম মুখস্থ আমাদের, তাই না? যদি আই থাকে মি হবে, উই আস, ইউ ইউ, হি হিম, সি হার, দে দেম, ইট ইট। মাঝখানে এগুলো কি? মাঝখানে এটা কি? মাঝখানে এটাকে আমরা ভেবে নেব, মাঝখানে এটাকে আমরা ভেবে নেব ভার্ব। কেন ভাববো? ভার্বের আগে থাকলে সাবজেক্ট, পরে থাকলে অবজেক্ট। আগে সাবজেক্ট পরে অবজেক্ট। মানে আমাদের যদি কখনো গুলিয়ে যায় যে আমরা কি বসাবো, উই বসাবো না আস বসাবো, আমি দেখবো ভার্বের আগে বসছে কিনা। যদি আগে বসে তাহলে উই, আর যদি পরে বসে তাহলে আস। সাবজেক্ট অবজেক্টের স্থান যদি আমাদের জানতে হয়, ভার্বের আগে বসে সাবজেক্ট, ভার্বের পরে বসে, দুটো অবজেক্ট থাকে, তাই না? সেন্টেন্সে দেখতে পাই দুটো অবজেক্ট। এখানে আছে এক্সাম্পল দেওয়া, আজ এক্সাম্পল দেওয়া নেই, আমরা প্র্যাকটিসে দেখে নেব। যদি দুটো অবজেক্ট থাকে, আমরা কোন অবজেক্টটাকে নেব? আমরা যেটা মানুষ বা ব্যক্তিবাচক, সেই অবজেক্টটাকে আমরা প্রথমে নিয়ে আসব সাবজেক্ট বানিয়ে। বোঝা গেল? যদি দুটো অবজেক্ট থাকে। আর প্রেপোজিশন সব জায়গায় বাই কিন্তু বসে না, কিছু ক্ষেত্রে বাইয়ের পরিবর্তে টু বসে, কিছু ক্ষেত্রে অ্যাটও বসে, কিছু ক্ষেত্রে উইথও বসে। এই তিনটেই, যদি বাই না বসে তুমি দেখবে এই তিনটের মধ্যেই পাচ্ছ, টু, উইথ আর অ্যাট। আবার এখানে একটু মনেও রাখবে, দেখবে এইগুলোই কমন। নো থাকলে টু হয়, আর ওটা কি স্যাটিসফাই থাকলে উইথ, কোনো কিছুর সাথে আমি স্যাটিসফাইড হয়েছি, আর সারপ্রাইজ থাকলে অ্যাট। এই তিনটেই ওয়ার্ড তোমরা দেখবে ঘোরাফেরা করে। আমি যা এনেছি, যা এক্সাম্পল, যা যাবতীয় সমস্ত কিছু কিন্তু পরীক্ষা কেন্দ্রিক, যেগুলো প্রিভিয়াস ইয়ার প্রশ্নপত্রে দেখা গেছে সেই ধরনের জিনিসের সাথেই কিন্তু সব পুরো নোটসটা রেডি হয়েছে। ফার্স্ট রিভিশন কমপ্লিট হলো। হ্যাঁ, আমাদের ডাউট 100% হয়তো ক্লিয়ার হয়নি, একটু আধটু বাকি আছে, সেই একটু আধটুগুলো আমরা এবার প্র্যাকটিস করতে করতে সব ক্লিয়ার করে নেবো, কারণ সম্পূর্ণটা নোটসে কখনো ক্লিয়ার করা যায় না। ঠিক আছে? আশা করি তোমরা যারা অনলাইন ক্লাস করলে তোমরাও আশা করি বুঝতে পেরেছো যে একদিন তোমাদের ডাউট ক্লিয়ারিং ক্লাস হচ্ছে, ওই দিন তোমরা তোমাদের ডাউট নিয়ে আসবে। ঠিক আছে? জেনে নেবে সেদিন যদি কোনো ডাউট থাকে। এখন 10টা সেন্টেন্স আমি মিলিয়ে দিচ্ছি, বুঝিয়ে দিচ্ছি, তোমরা ভালো করে দেখে নাও। বাকি 35টা তোমরা বাড়িতে করবে, পরের সপ্তাহে মেলানো হবে। আই ইট রাইস, এর থেকে সহজ আর কি হয়? ভয়েস চেঞ্জটা শুরুই হয় এইটা দিয়ে। তাহলে রাইস ইজ ইটেন বাই মি, তাহলে রাইস হচ্ছে অবজেক্ট, আই হচ্ছে সাবজেক্ট, তাহলে আইটা লাস্টে কি হয়ে গেল? বাই মি, আর রাইসটা প্রথমে চলে আসলো। ইটকে দেখে বুঝলাম প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স, ইনডিফিনাইট টেন্স থাকলে অ্যাম ইজ আর ভার্বের থার্ড ফর্ম। রাইসকে যেহেতু গোনা যায় না তাই সিঙ্গুলার, সিঙ্গুলার হলে বসে ইজ, তারপর ভার্বের থার্ড ফর্ম ইটেন। ঠিক আছে? দেখো আমি তোমাদের যে নোটসটা দিয়েছি তোমাদের বিশ্লেষণও করে দেওয়া আছে মনে হয়, দেখি আমি বিশ্লেষণটাও দিয়েছি, দেওয়া হয়নি? ও প্র্যাকটিস সেটে বিশ্লেষণ দেওয়া নেই, আচ্ছা ঠিক আছে, ঠিক আছে। আচ্ছা, বিশ্লেষণটা আমি ছোট করে রেখেছি যে অ্যামিজার ভার্বের থার্ড ফর্ম বসবে, জাস্ট এখন আমাদের বিশ্লেষণ দেখারই দরকার নেই, আমরা তো শিখে গেছি। আচ্ছা, সি ইজ সিঙ্গিং আ সং, এখানে সাবজেক্ট এটা, আর এটা হচ্ছে অবজেক্ট। অবজেক্ট প্রথমে চলে আসলো, ইজ সিঙ্গিং দেখে বুঝে গেলাম প্রেজেন্ট কন্টিনিউয়াস, তাই তো? তাহলে আমাদের ইজ বসবে, তারপর বিং বসবে, তারপর ভার্বের থার্ড ফর্ম বসবে, তারপর বাই বসবে, সিটা লাস্টে গিয়ে হার্ড হয়ে যাবে। দে হ্যাভ ওন দ্য ম্যাচ, দে হচ্ছে সাবজেক্ট, দ্য ম্যাচ হচ্ছে অবজেক্ট। দ্য ম্যাচ প্রথমে চলে আসলো, আর দেটা লাস্টে গিয়ে বাই দেম হয়ে গেল। আচ্ছা, হ্যাভ ভার্বের থার্ড ফর্ম, কি করতে হবে? মাঝখানে শুধু কোনোভাবে যদি বিনকে ঢুকিয়ে দেওয়া যায়,
বোঝা গেল? আর তো কোনো পরিবর্তন নেই। এই যে বিনটা শুধু মাঝখানে ঢুকবে, হ্যাজ যেমন ছিল তেমনই থাকবে, হ্যাজ যেমন ছিল তেমন নয়। ম্যাচ তো সিঙ্গুলার, তাই হ্যাজ বসবে। যদি প্লুরাল হতো তাহলে হ্যাভ বসতো। তারপর বিন, তারপর ভার্বের থার্ড ফর্ম। দ্য বয় কট আ ফিশ, আমাদের অবজেক্ট হচ্ছে আ ফিশ। অবজেক্টকে স্যার কি করে খুঁজবো? ভার্বের পরেই আমি অবজেক্টকে পাবো। তাহলে এ ফিশ প্রথমে চলে আসলো, কট এটা ভার্বের সেকেন্ড ফর্ম, তাহলে ওয়াজ ওয়ার ভার্বের থার্ড ফর্ম। ফিশ যেহেতু সিঙ্গুলার, ওয়াজ, তারপর ভার্বের থার্ড ফর্ম কট, তারপরে বাই, তারপরে দা বয়টা লাস্টে চলে আসবে। আচ্ছা, উই ওয়ার ওয়াচিং আ মুভি, উই হচ্ছে সাবজেক্ট, আ মুভি হচ্ছে অবজেক্ট। আ মুভি প্রথমে চলে আসলো, উইটা লাস্টে, বাই আস হয়ে গেল। এবার এইখানটার কি পরিবর্তন হবে? শুধু একটা বিং আসবে আর এটার থার্ড ফর্ম হবে। তাহলে এই যে বিং আর এটার থার্ড ফর্ম, আর মুভি যেহেতু সিঙ্গুলার, ওয়াজ বসলো। হি হ্যাড কমপ্লিটেড দ্য টাস্ক, তাহলে দ্য টাস্ক প্রথমে আসলো, হিটা লাস্টে গিয়ে বাই হিম হয়ে গেল। তারপরে দেখো এখানে কি আছে, হ্যাড বিন কমপ্লিটেড। এই যে হ্যাড কমপ্লিটেড ছিল, মাঝখানে শুধু বিন আসলো আর কিচ্ছু না, তাই তো? এটুকু বুঝেছি সবাই? দেখো, আই শ্যাল হেল্প ইউ, আই আর ইউ, ইউ চলে আসলো প্রথমে, আইটা লাস্টে কি হয়ে গেল, বাই মি। আচ্ছা, তাহলে ইউ এর সাথে তো শ্যাল বসে না, উইল বসে, তারপরে বিই, বি, তারপর ভার্বের থার্ড ফর্ম। আচ্ছা, তারপর মাদার উইল কুক ফুড, তাহলে ফুড হচ্ছে আমাদের অবজেক্ট, ফুড প্রথমে চলে আসলো, তারপর উইল, তারপর বি, তারপর ভার্বের থার্ড ফর্ম, তারপর বাই, তারপরে মাদার প্রথমে চলে আসলো। ইউ মাস্ট ডু ইয়োর হোমওয়ার্ক, তাহলে ইয়োর হোমওয়ার্ক এটা হচ্ছে কি অবজেক্ট, একে প্রথমে নিয়ে আসবো। এখানে মাস্ট রয়েছে, মোডাল অক্সিলারি ভার্ব বসালাম, তারপর বিই, বি, তারপর মেন ভার্বের থার্ড ফর্ম, তারপর বাই, তারপরে সাবজেক্টটা এখানে চলে আসলো। মোডাল অক্সিলারি ভার্ব দিয়ে হলে বিই, বি, ভার্বের থার্ড ফর্ম, বিশ্লেষণ রয়েছে। ক্যান ইউ লিফট দিস বক্স, তাই তো? তাহলে দিস বক্স এটা হচ্ছে কি অবজেক্ট, আর সাবজেক্ট কোনটা, ইউ, ইউটা লাস্টে কি হয়ে গেল, বাই ইউ, ইউ এর সাবজেক্ট আর অবজেক্ট একই হয়। তাহলে এখানে আমাদের স্থানটা কত নম্বর, 2 নম্বরের স্থান হবে। কেন? কারণ আমাদের প্রশ্নবোধক বলে। তাহলে 1 নম্বর কার জন্য রিজার্ভ, হেল্পিং ভার্বের জন্য। হেল্পিং ভার্ব কি আছে, মোডাল অক্সিলারি ভার্ব, তাহলে মোডাল অক্সিলারি ভার্বের কোনো পরিবর্তন হয় না, ওটা যেটা আছে তেমনই থাকে। শুধু আমাদের অবজেক্টের পরে বিই, বি বসাবো, তারপর যে মেন ভার্বটা, এই যে মেন ভার্ব, তার থার্ড ফর্ম লিফটেড বাই ইউ। আগামী আর 2টো ক্লাস হবে, সেই 2টো ক্লাসে ভয়েস চেঞ্জ বাকিটা কমপ্লিট করে দেবো, তারপর ন্যারেশনে ঢুকবো। তোমরা আশা করি ক্লাসটা মন দিয়েই করলে, ঠিক আছে? তোমরা বাড়িতে প্র্যাকটিস করো, কোনো রকম ডাউট থাকলে জানিও।